এই আত্মার ঘটনাটা সত্যি নয় তো? আরে ফ্রেডি, তোমার এই বাজে গল্প বন্ধ করো তো। ছুরিটা তো একদম নর্মালি মনে হচ্ছে, কোনো মেকানিজমও নেই। শূন্যে ভাসলো কি করে? আর বাইরে পালানোর সময় কেউ কাউকে দেখেও নি। স্যার, আবার জাদু নয় তো? আরে জাদু মানে তো মানুষকে বোকা বানানো, তাই না? কোনো না কোনো টেকনিক থাকে, মেকানিজম থাকে। এখানে তো কিছুই নেই। আচ্ছা, ওই জোরাবরের শোয়ে যত লোক এসেছিল প্রত্যেকের লিস্ট বের করো। অভিজিৎ, হ্যাঁ? এই দেখো, বাড়ির ভেতরে যাওয়া আসার আরো একটা রাস্তা আছে। স্যার স্যার কিচেনে এই দুটো গ্লাস পেয়েছি, আর এইটাতে লিপস্টিকের চিহ্ন রয়েছে। এই দেখুন। কোনো মেয়েও ছিল এখানে? যদি এখানে কোনো মেয়ে থাকে তাহলে ভিডিওতে দেখা গেল না কেন? আর চেয়ারটা হাওয়ায় উড়লো কি করে? আর নীলেশ চেয়ার থেকে নামার চেষ্টা করলো না কেন? ওই টেবিলে রাখা সমস্ত ছুরিগুলো হাওয়ায় উড়ে নীলেশের গায়ে এসেই লাগলো কি করে? এর উত্তর তো ওই লিপস্টিক পরা মেয়েটাই দিতে পারবে, বা ওই লোকটা যার জুতোর ছাপ পাওয়া গেছে। রবি, এই কথাটা কনফার্ম তো যে এই জোরাবার আর মল্লিকা এই মুহূর্তে বাড়িতে থাকবে না? এমনটাও তো হতে পারে যে ফ্রেডরিক আর পঙ্কজ সার্চ করার সময়ই পেল না। স্যার 100% কনফার্ম। ব্যবস্থাই এমনভাবে করেছি আমি। স্যার এই মল্লিকাকে চিফ গেস্ট করে কলেজ ফাংশনে ডেকে নিয়েছি। ও সেখানে বিকেল 5টার আগে ফ্রি হবে না। তাহলে তো ভালোই। আর এই জোরাবার? স্যার আমাদের ডিপার্টমেন্টের কিছু স্পেশাল অফিসারদের সাথে এই জোরাবারের মিটিং ফিক্সড করিয়ে দিয়েছি 5 স্টার হোটেলে। ও এখন ওখানে বসে নকল পেপার সাইন করছে পৃথিবীর 15টা দেশে ম্যাজিক শো দেখাবে বলে। চলো, ভালোই হলো। ও আন্দাজি করতে পারবে না যে কি হচ্ছে, আর ততক্ষণ আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। কিন্তু স্যার একটা ব্যাপার বুঝতে পারলাম না। আমরা ওদের ঘরের তল্লাশি ওরা ঘরে থাকাকালীনও তো করতে পারতাম। এদের ঘর থেকে বাইরে বেরোবার পর কেন? আরে দুজনেই জাদুকর, তাই জাদু তো এদের বাঁ হাতের খেলা। হ্যাঁ, চোখের সামনে থেকে ওরা কখন প্রমাণটা এদিক ওদিক করে দেবে কিছুই বুঝতে পারবো না। এই হচ্ছে সেই পাপি। আরে বাহ ডক্টর সালুখে, এত তাড়াতাড়ি খুনির খোঁজ পেয়ে গেলেন। এবার চটপট করে নামটাও বলে দিন। জোরাবার বা মল্লিকা, এখন এই দুজনের মধ্যে আসলে কে খুনি এটা জানা বাকি আছে। এ আবার কেমন কথা হলো? এই কথাটা এই জন্য বলছি যে এই যে 5টা ছুরি আছে না, এর ওপর জোরাবারের আঙুলের ছাপ আছে। আর এই যে কাপড়টা, এর ওপর যে জুতোর ছাপটা আছে সেটাও জোরাবারের জুতোর ছাপ। স্যার তাহলে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে খুন ওই করেছে। ব্যাপারটা এত পরিষ্কার নয়, কারণ এই যে ওয়াইনের গ্লাসটা না, এর উপর যে লিপস্টিকটা আছে, এই লিপস্টিক মল্লিকার। আর এই যে সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে এসেছো মল্লিকার বাড়ি থেকে, এর ডিএনএ আমি এই লিপস্টিকের সঙ্গে ম্যাচ করে দেখেছি, ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে এই সমস্ত জিনিস আর লিপস্টিক মল্লিকারই। কিন্তু মল্লিকা তো টিভি শোতে বলছিল ও নীলেশকে চেনেই না। আমি তো ইলেশকে ঠিক মতো চিনিও না। তাহলে শোয়ের আগেও বাড়িতে কি করছিল? আর এই জোরাবারের কাছে তো একটা কারণ ছিল, নীলেশকে মারার জন্যই।
নীলেশ সবার সামনে ওকে অপমান করেছিল, হেনস্থা করেছিল, কিন্তু মল্লিকার কাছে কি কারণ ছিল? আর স্যার একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। যদি জোরাবার খুন করে তাহলে নীলেশের বাড়িতে ওকে দেখলাম না কেন? এই জোরাবার আর মল্লিকা এদের দুজনকে বিরোধে ডেকে আনো। আপনাদের সাহস কি করে হলো আমার বাড়িতে ঢোকার? তাও আমি যখন ছিলাম না তখন। আর আমার জিনিসপত্রগুলো আপনারা এলোমেলো করে দিয়েছেন। এবার আমি আপনাদের বিরুদ্ধে কেস করব, বুঝতে পেরেছেন? অপরাধীদের বাড়িতে ঢোকার জন্য সিআইডির কারোর কোনো অনুমতি লাগে না। আর এই কেসে তোমরা দুজনেই ফেঁসে আছো। তুমি আমাদের মিথ্যে কথা কেন বলেছো? এ তুমি নীলেশকে চেনো না? বলো। স্যার আপনি আমাকে এর সাথে 2 মিনিট দিয়ে দিন, তারপরে দেখুন এর সব কিভাবে বলে। এবার কি আপনারা আমার গায়ে হাত তুলবেন? না, আমরা তো এটা চাইছিলাম না, কিন্তু যদি আপনাদের দুজনের ব্যাপার হয় তো চলো দয়া। না না থামুন, আমি আপনাদের সব সত্যিটা বলছি। এটা সত্যি যে আমি ইলেশের সাথে দেখা করতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ওকে অফার দিতে চেয়েছিলাম, কারণ আমি জোরাবারকে অনেকদিন ধরে এই ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টায় ছিলাম। বাট ট্রাস্ট মি, এই খুনটা আমি করিনি, আমার কোনো হাত নেই এতে। আমি আগে থেকেই জানতাম আমার শোটা নষ্ট করে দেওয়ার জন্য তুমিই ওকে টাকা দিয়েছিলে। ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি। আমি সেদিন ওকে তোমার শোতেই প্রথম দেখলাম, আর তারপরে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে তুমি ওকে মেরে ফেলবে। আমি ওকে মারিনি। বলে জোরাবর, তোমার আঙুলের ছাপ ওই ছুরিতে কি করে এলো? স্যার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। তোমার নাম জোরাবর? আগে না স্যার, তাহলে কিন্তু চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো, যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবে। তাহলে জোরাবার, এবার বলো কি করে খুন করলে? আমি এই মার্ডারটা করিনি। তোমার বলাতে কিছুই হবে না। আদালত প্রমাণ চাইবে, প্রমাণ যেটা তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, কারণ আমি একই সময় 2 জায়গায় উপস্থিত থাকতে পারি না। তার মানে মানে হলো স্যার, যে সময় ইলেশের মৃত্যু হয় ঠিক ওই সময় দিল্লিতে উনি জাদুর শো করছিলেন। আমি মানছি যে আমি অনেক বড় জাদুকর, কিন্তু এত বড় জাদুকরও নই যে একই সময় 2 জায়গায় উপস্থিত থাকতে পারি। যদি আপনারা এই ভিডিও দেখে বিশ্বাস না করেন, তাহলে দিল্লির ওই অর্গানাইজারকে ফোন করেও দেখতে পারেন। শোনো, ওনাদের নাম্বারটা দাও তো। হ্যাঁ স্যার। আমি কি যেতে পারি? যেতে পারো। আর আপনিও। থ্যাংক ইউ স্যার। স্যার অডিয়েন্সে যত মেম্বার ছিল সবার মোবাইল লোকেশন ট্র্যাক করেছি। স্যার যেই সময় নীলেশ মারা যায় ওর বাড়ির আশেপাশে কেউ ছিল না। আমার তো এই জোরাবারকেই সন্দেহ। আপনি এই একটাই প্রশ্ন 1000বার জিজ্ঞেস করলেও আমি একই উত্তর দেব। আমি বুঝতে পারছি না যে সিআইডি ওই খুনিকে খুঁজে বার করতে এত দেরি কেন করছে। আমি জানি ওই আত্মারাই ওকে খুন করে ফেলেছে। আমার শোতে আমাকে অপমান করেছিল এই লোকটা। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনার কথা অনুযায়ী ইলেশের খুন হয়েছে ওই আত্মাদের হাতে। তো এবার দেখার বিষয় হচ্ছে যে আপনাদের কি মনে হয়, ইলেশের খুন কোনো আত্মারা করেছে নাকি কোনো মানুষের কাজ? যত সব বাজে কথা। স্যার এই নীলেশের মৃত্যুর পর তো জোরাবার তো ফেমাস হয়ে গেছে। এর কাছে দেশ বিদেশ থেকে প্রচুর শোয়ের কল আসছে। শুধু তাই না, এর ফিজও দ্বিগুণ করে দিয়েছে। আচ্ছা, জোরাবরের তো খুব লাভ হয়েছে এই নীলেশের মৃত্যুতে। এই জোরাবারকে ধরতে গেলে এই নীলেশের পুরো ঠিকুজি কুষ্টি বের করতে হবে। হঠাৎ করে ও জোরাবারকে নিয়েই কেন পড়লো? আর স্যার, নীলেশ তো ছোট একজন সাংবাদিক, কোনো সামান্য একটা পত্রিকার জন্য লিখত। আর স্যার ওর অবস্থাও খারাপ। ছোটখাটো সাংবাদিক, আর অবস্থাও ভালো নয়। যদি মল্লিকা নীলেশকে না বলে থাকে যে জোরাবারকে বরবাদ করার জন্য, তাহলে এর মধ্যে জড়ালো কি করে? এবার ব্যাপারটা মাথায় ঢুকছে।
এই নীলেশের অফিসে গিয়ে সার্চ করি। আসুন সাহেব। সাহেব, আপনারা আসতে বড্ড দেরি করে ফেলেছেন। গত কয়েক মাস ধরে খবরের কাগজ লসে চলছিল, তাই গত মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই নীলেশের ব্যাপারে কিছু বলো। কেমন রিপোর্টার ছিল? খুবই খারাপ লোক ছিল সাহেব, খবর লুকানোর জন্য টাকা নিত সাহেব। আর সাহেব, খুবই বেইমান লোক ছিল সাহেব। স্যার, হ্যাঁ পঙ্কজ, এ দেখুন স্যার, নীলেশ জাদুকরের মেকআপে, আর এখানে সাউথ ইন্ডিয়ানে কিছু লেখা আছে। ও, মালয়ালাম। অদ্ভুত ব্যাপার, ম্যাজিক শো এর ইনফরমেশন মালয়ালামে বলা আছে। এই রিপোর্টার থেকে এরকম জাদুকর কবে আর কিভাবে হলো? আচ্ছা, এদিকে শোনো। হ্যাঁ সাহেব। এটা কি? কি এটা? আমি তো কিছু বুঝছি না। আরে তোমার বস জাদুকর হয়ে ঘুরছে আর তুমি বলছো তুমি কিছুই জানো না এই ব্যাপারে। এই জাদুকর কবে হলো? আমাদের সাহেব আর জাদুকর? সাহেব, কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ পূর্বী। আচ্ছা, হ্যাঁ ওকে, ঠিক আছে। ওর মোবাইলটা ট্র্যাক করতে থাকো, ঠিক আছে? ইয়া, জোরাবারের অ্যাসিস্ট্যান্ট রোশন 3 বার গেছিল নীলেশের সঙ্গে দেখা করতে। আর ম্যাজিক শো এর আগের দিন রাতেও ওর সঙ্গে কথা হয়েছিল ওই নীলেশের। রোশন? এত জোরে দৌড়লে মাথা ঘুরে পড়ে যাবি, বুঝলি? হ্যাঁ, ছেড়ে দাও আমাকে। ও বুঝলি, যেতে দাও আমাকে। যেতেও দেবো ছেড়েও দেবো। আগে এটা বল, নীলেশের সাথে তোর কি ডিলিং চলছিল? আমার ডিলিং? হ্যাঁ, ডিলিং। ওর সঙ্গে 2 বার কেন দেখা করেছিলি? ইলেশ? আমি কোনো ইলেশকে চিনি না। এই নাটকটা করিস না, বুঝলি? তোর পুরো লিস্ট আছে আমার কাছে। তুই কোথায় কখন দেখা করেছিলি, তোর মোবাইল ফোনের রেকর্ড সব। তুই এটা বল যে এই নীলেশ ভুয়ো জাদুকর সেজে কেন ঘুরছিল? নকল মালিয়ালি জাদু? কিন্তু উনি তো আমাকে বলেছিলেন যে উনি কেরালার অনেক বড় বিখ্যাত জাদুকর। উনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন কি? সেটা আমরা দেখে নিচ্ছি। তুই শুধু এটা বল যে তুই নীলেশের সঙ্গে কখন আর কেন দেখা করেছিলি। উনি আমাকে একটা প্রস্তাব দেন। উনি বলেছিলেন যদি আমি উনাকে সাহায্য করি, আর আমি যদি জোরাবরকে বরবাদ করতে উনার সাহায্য করি, তো উনি আমাকে জোরাবরের থেকে বেশি 5 গুণ বেশি স্যালারি দেবে। আর 6 মাসের মধ্যেও আমার নিজের ম্যাজিক শো শুরু করে দেবে বলেছিলেন। উনি প্রমিস করেছিলেন যে উনি আমাকে জোরাবরের মতো আমাকে বিখ্যাত ম্যাজিশিয়ান বানাবেন। নীলেশের সঙ্গে কোথায় দেখা করেছিলি? ওনার বাড়িতে মিটিং হয়েছিল স্যার, 3 সপ্তাহ আগে স্যার। আর ওখানেই আমি জোরাবরের জাদুর সমস্ত রহস্য ওনাকে বলে দিই স্যার। তোকে একটা কথা বলবো, তোর এই গ্রেট জাদুকর যে আছে, চামচকে বেঁকিয়ে কি করে দেয়? এটাতেও কি আত্মারা আকাশ থেকে সাহায্য করে? আরে ইলেশ বাবু, কোনো আত্মা টাত্তা নেই। আরে এই দুনিয়াকে বোকা বানায় জোরাবার।
সব থেকে বড় বিখ্যাত জাদুঘর। চামচের মধ্যে একটা রবার থাকে, আর রাবারকে একটু অ্যাডজাস্ট করে আর চামচ বেঁকে যায়। আরে বাপরে, এইভাবে ঠকায়? আর ওই যে মেয়েটাকে হাওয়ায় ওড়ায়, ওই জাদুটা কি করে করে? বেকার স্যার, বাঁ হাতের খেলা, আপনিও করতে পারবেন। কি করে? মেয়েটা যখন টেবিলের উপর শুয়ে পড়ে, যে টেবিলটা থাকে না, ওই টেবিলটার সঙ্গে যুক্ত থাকে একটা লোহার রড। এবার আপনি বলবেন যে লোহার রড তো দেখা যায় না। কি করে দেখা যাবে? চাদর দিয়ে ঢাকা থাকে না লোহার রডটা। জোরাবর যেই মুহূর্তে স্টেজে আসে জাদু দেখানোর জন্য, ঠিক সেই সময়ে চাদরটা ঢেকে দেওয়া হয়। জোরাবর এই লোহার রডটাকে লুকিয়ে ধরে রাখে যাতে দেখা না যায়। এদিকে দুটো কাঠের চেয়ার সরালো আর দর্শকদের মনে হয় মেয়েটা কি করে হাওয়াতে ভেসে আছে। সবই বোকা বানানোর কৌশল স্যার। তার মানে এর মধ্যে ম্যাজিক বলে কিছু নেই? না। তার মানে কাজটা শুধু হাত সাফাই। স্যার স্যার এসব বাদ দিন না স্যার, আপনি আমাকে এটা বলুন যে আমার ম্যাজিক শোটা আপনি কবে চালু করছেন বলুন হবে না, স্যার। ব্রাদার, খুব তাড়াতাড়ি হবে। এই নীলেশ প্রথমে নকল জাদুকর সাজে, তারপরে কে মিথ্যে বলে বিশ্বাস অর্জন করে, আর তারপর জোরাবারকে ম্যাজিক দেখাতে বলে। হ্যাঁ, কি কারণ হতে পারে? ও তো সাধারণ রিপোর্টার ছিল, কোনো ম্যাজিশিয়ান তো ছিল না। হ্যাঁ, সাংবাদিক ছিল যে নকল জাদুকর সাজলো, আর জোরাবারের ম্যাজিক ট্রিকগুলো এ জোরাবারের আসল মুখোশটাকে খুলে দিতে চাইছিল না তো? এইসবের জন্য কি তাহলে স্ট্রিং অপারেশন করছিল? স্ট্রিং অপারেশন? যদি এটাই হয়ে থাকে তাহলে তো ওর বাড়িতে স্পাই ক্যামেরা থাকবে, ওর ঘরে। স্যার, একটা এখানেও আছে। ও, তার মানে এখানে স্টিং অপারেশন হচ্ছিল। হতে পারে নীলেশ এই জোরাবারের এই স্টিং অপারেশন করে কোনো নিউজ চ্যানেলে এই ফুটেজ বিক্রি করার পরিকল্পনা করেছিল। ও হয়তো ভেবেছিল যে ওর ক্যারিয়ারের গাড়ি আবার রাস্তায় ছুটবে। স্যার, যদি ওর কাছে সত্যি এতগুলো ফুটেজ ছিল, তাহলে ওই ফুটেজগুলো কোনো নিউজ চ্যানেলে বেচলো না কেন? এই ফুটেজের মাধ্যমেই ও জোরাবারকে ব্ল্যাকমেল করছিল, তাই জোরাবার পথের কাঁটা সরিয়ে দিয়েছে। কিন্তু স্যার আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে এলাম। যখন জোরাবার দিল্লিতে ছিল তখন ওর হাতের চিহ্ন ছুরিতে কিভাবে? এটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। আপনারা আবার আমাকে ডেকে পাঠালেন? হ্যাঁ, সময় নষ্ট করছেন আপনারা। আমার বিরুদ্ধে কি সত্যি কোনো উপযুক্ত প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, মদ খাও। এবার আপনারা আমাকে মদ খাওয়াবেন? হ্যাঁ, সরি, দিনে আমি মদ খাই না। কিন্তু তাহলে কি রাত্রে খাও? খাই একটু, ওই ডিনারের পরে এই লার্জ 2-1 পেগ মদ খাই আর কি। কিন্তু ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা জানতে চান তো? এই যে ছুরি পাওয়া গেছে না ক্রাইম স্পটে, এতে তোমার আঙুলের ছাপ, আর ওতে শুকনো ঘামের মধ্যে আমি অনেক বেশি মাত্রায় মদের, অ্যালকোহলের ট্রেসেস পেয়েছি। অল্প স্বল্প নয়, অনেক বেশি মাত্রায়, বুঝেছো? মদ পেয়েছেন, শরবত পেয়েছেন, নাকি পালং পনির পেয়েছেন সে আমি কি জানি। খুন হবার সময় আমি দিল্লিতে ছিলাম, আর কতবার বলবো এই কথা? ফালতু কথা বন্ধ কর, বুঝলি?
না হলে সিআইডির বেশি সময় লাগবে না তোকে শায়েস্তা করার জন্য। এটুকু প্রমাণ যথেষ্ট তোকে জেলে পাঠানোর জন্য। কিন্তু আমরা সত্যিটা জানতে চাই বলে তোর সঙ্গে কথা বলছি। যা জিজ্ঞেস করা হচ্ছে তারই উত্তর দিবি, ব্যাস। ঠিক আছে, জিজ্ঞেস করুন কি জিজ্ঞেস করবার আছে। হতে পারে কেউ তোমাকে ফাঁসানোর জন্য তোমার আঙুলের ছাপ ছুরিতে নিয়ে নিয়েছে যখন তুমি নেশায় বুঝছিলে। আমাকে কে ফাঁসাবে? দেখুন, বিশ্বাস করুন, এই খুনটা আত্মারাই করেছে। চুপ! বাজে কথা বন্ধ। তোমার ম্যাজিকের রহস্য তোমার অ্যাসিস্ট্যান্ট রশন আমাদের বলে দিয়েছে। এখন যেটাই বলবে শুধু সত্যি, শুধু সত্যি বলবে। এটা বলো যে শেষবারে এরকম মদ কবে খেয়েছিলে যে তোমার কোনো হুঁশই ছিল না যে তোমার আশেপাশে কি হচ্ছে? বললাম তো, আমি ডিনারের পরে কখনো কখনো এক দু পেগ খাই, কিন্তু এতটাও খাই না যে একেবারে জ্ঞান হারিয়ে ফেলবো। আচ্ছা, এক মিনিট। যেদিন আমার ম্যাজিকের শো ছিল ঠিক তার দুদিন আগে আমরা সবাই হোটেল প্যাম্পুসে একটা পার্টি দিয়েছিলাম। সেদিন হোটেলে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। যখন ঘুম থেকে উঠলাম তখন হোটেলের কামরাতেই ছিলাম আর হোটেলের লোকরাই আমাকে ডেকে তোলে। বললো যে চেক আউট টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওই হোটেলের ফুটেজ চেক করতে হবে। স্যার ওটা হোটেল না, পায়রার ঘর। জোরাবারের ফ্লোরে সিসিটিভি ক্যামেরা বন্ধ, রুমের ভেতরে একটাও আঙুলের ছাপ নেই স্যার। আর ওই স্টাফগুলো জানেই না ওই সময় মাস্টারকে ইউজ করা হয়েছিল কিনা। মানে হোটেল থেকে কিছুই জানা যায়নি, ডেড এন্ড। একটা কথা তো পরিষ্কার স্যার, নীলেশের খুন কোনো জাদুকরের কাজ, কারণ ওই উড়ন্ত চেয়ার আর ছুরিগুলো জাদুরই অংশ। এই কেসে তো 3 জন জাদুকর রয়েছে, জোরাবার, মল্লিকা আর রোশন। এক মিনিট অভিজিৎ, আরো একজন ম্যাজিশিয়ান তো আছেই কেসে, তাকে খেয়ালই করিনি আমরা। জোরাবারের দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট রুশালি। পুরবি একটা কাজ করো, এই রুশালির মোবাইল ফোন ট্র্যাক করো, জানার চেষ্টা করো যে মার্ডারের আগে এবং তারপরে ওর লোকেশনটা কোথায় ছিল। ওকে স্যার, এই ব্রুশালির ব্যাপারে তো ভুলেই গেছিলাম। স্যার এই দেখুন, রুশালি মার্ডারের টাইমে নিজের কলেজে গেছিল, সেখান থেকে বাড়ি, আর তারপর জুহুর একটা কফি শপে, আর সেখান থেকে জোরাবারের ম্যাজিক শোতে। রুশালি লাস্ট দুরাত্রির ওর কলেজে গিয়েছিল, রাত্রির 1টার সময়। দুদিন ধরে রোজ কলেজে যাচ্ছিল, তাও আবার রাত 1টার সময়? এত রাতে ও কলেজে কি করতে গেছিল? মার্ডারের 2 দিন আগে ও হার্ডওয়্যারের দোকানেও খুব ঘুরেছিল। নীলেশের মার্ডারের পরে ওর লোকেশনটা কোথায় ছিল দেখো। স্যার ওর ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল? এই রুশালি একটু গন্ডগোলের। কলেজে গিয়ে দেখি এত রাত্রেও কলেজে গেছিল কেন। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ভুল? এটাকে ভুল বলছো তুমি? হ্যাঁ, এত রাতে তুমি একটা মেয়েকে কলেজের ভেতরে আসতে দিয়েছিলে কেন? স্যার, ওই ম্যাডাম হাত খরচের জন্য কিছু টাকা দিত আমায়, ল্যাবের ভেতরে গিয়ে কাজ করার জন্য। ঘুষ নিচ্ছিলে? কখনো ভাবনি যে এক্সট্রা টাকা কেন দিচ্ছে? পড়াশোনা তো দিনের বেলাতে হয়, রাতের বেলা ল্যাবে কি করছিল? আমি ওইটাই জিজ্ঞেস করেছিলাম স্যার। উনি বললেন যে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করছেন, একটা এক্সট্রা প্রজেক্ট যেটা উনি কলেজ থেকে পেয়েছেন। স্যার আসুন, এ হলো মনোজ, ওই ল্যাবের অ্যাসিস্ট্যান্ট যেখানে রুশালি এক্সপেরিমেন্ট করছিল। মনোজ, এই রুশালি এখানে কি এক্সপেরিমেন্ট করছিল? স্যার, ও একটা ভীষণ বড় ইলেকট্রোম্যাগনেট আবিষ্কারের খোঁজ করছিল। ইলেকট্রোম্যাগনেটের আবিষ্কার? তুমি ওকে বাধা দাওনি এসব করতে? না স্যার, যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা ছাড়া অন্য কিছু করতে চায়, তাও আবার কলেজ টাইমের পরে, তাহলে আমরা তাদের উদ্বুদ্ধ করি। হ্যাঁ, তবে আমি এটা জানতাম না যে ও রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এই সব কিছু করছে।
তার মানে হলো ভাই, রুশালির ইলেকট্রোম্যাগনেট প্রজেক্ট সাকসেসফুল হয়েছিল, সেই জন্যে নীলেশের চেয়ার আর ছুরি শূন্যে ভাসছিল। স্যার, মিস্টার প্রভাকর, জাদুর এক্সপার্ট। হ্যালো স্যার। আচ্ছা মিস্টার প্রভাকর, বড় বড় জাদুকর তাদের রহস্যটাকে সবসময় লুকিয়ে রাখেন, আর আপনি তো একজন জাদুর এক্সপার্ট, তো সেই রহস্যের ব্যাপারে আপনি তো অবশ্যই জানেন। আচ্ছা স্যার, নীলেশের মৃত্যু দেখে কি ধারণায় পৌঁছেছেন আপনি? কিভাবে হয়েছে ওর মৃত্যু? আমি ইলেশের মৃত্যুর সিন বারবার রিপ্লে করে দেখেছি। আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে ম্যাগনেট, ইলেকট্রিক কারেন্ট বা তারের কিছু কমপ্লেক্স জারি জুড়ি আছে। আপনি তো জোরাবরের জাদুর অনেক সই নিশ্চয়ই দেখেছেন। আপনার কি মনে হয় যে ম্যাগনেট আর কারেন্ট, তারের কারসাজি, এই সমস্ত জাদু কি জোরাবর কখনো দেখিয়েছে? না স্যার, এগুলো ঠিক জোরাবারের স্পেশালিটির মধ্যে পড়ে না। আচ্ছা স্যার, আপনি একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন যে নীলেশের মৃত্যু হয়েছে এই ইলেকট্রোম্যাগনেটের দ্বারা? সরি স্যার, এইগুলো ঠিকভাবে বলতে পারা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই সমস্ত কাজকর্ম জোরাবারের নয়, কারণ ও ম্যাগনেট আর এই কারেন্ট বা তারের ব্যবহার ঠিকমতো করতে পারে না? চুম্বকের ব্যবহার ও ভালো নাও জানতে পারে, কিন্তু ও ফিজিক্সে খুব ভালো, এই জন্য খুনি সেও হতে পারে। হয়তো চুম্বকের ব্যাপারটার জন্য ও কারোর সাহায্য নিয়ে থাকবে। কে ডেকেছে আমাকে এখানে? আমি ডেকেছি এটা জানার জন্যে তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছো। আমি কিছু করিনি। কিন্তু তোমার কলেজের ওয়াচম্যান আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন্যই কিছু বলছে। কে আছে ওখানে? সামনে এসো। আমার কাছে এসো। এসো। কে তুমি? তোমার হাত দাও। তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছো? আমি কাউকে মারিনি। তুমি সত্যি কথা বলছো না, তাই আমি বাধ্য হচ্ছি এরকম করতে। কিন্তু তুমি কে? আর এই মৃত্যুটার ব্যাপারে তুমি কিভাবে জানলে? এখন কি করবে তুমি আমার সাথে? এতটা নিষ্পাপ সেজো না। এই জাদুটা তুমি অনেকবার করেছো জোরাবারের সাথে, মনে পড়েছে? না, জাদু দেখানোর সঠিক বক্স এটা নয়। এতে আমার প্রাণও চলে যেতে পারে। না না, যদি তুমি সত্যি না বলো তাহলে এই বক্স তোমাকে টুকরো টুকরো করে দেবে, কিন্তু যদি তুমি সত্যি বলো তাহলে কিছুই হবে না। বিশ্বাস করো। চলো। না, ছেড়ে দাও আমাকে, প্লিজ আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে তোমার কিচ্ছু হবে না। এসো, ভয় পেও না, এসো। না, হ্যাঁ আমি স্বীকার করছি যে এই মৃত্যুটার জন্য আমিই দায়ী। কি চাও তুমি? কত টাকা লাগবে বলো? সিআইডি? থ্যাংক ইউ মল্লিকা দেবী। এই বক্সটা বানিয়ে কেসটা সলভ করতে আপনি আমাদের সাহায্য করেছেন। এবার আপনি কি আমাদের বলবেন যে আপনি নীলেশকে কেন খুন করেছেন? আসলে ও বলেছিল আমায়। কার কথাতে করেছো? কেন ডেকেছো এখানে আমাকে? বলেছিলাম না যতক্ষণ কেসটা ঠান্ডা না হবে ততক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করবে না। না মানে আমি ও না, আমরা কন্ট্যাক্ট করেছি তোমাকে।
তাহলে এবার তুমি বলে ফেলো নীলেশকে কেন খুন করেছো? ইলেশের কাছে ওই বোকা রোশনের সমস্ত স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ ছিল, আর ইলেশ আমার কাছে ওই ফুটেজের জন্য 25 লক্ষ টাকা চাইছিল। ও ব্ল্যাকমেল করছিল, এই জন্য ওকে প্রাণে মেরে ফেললে? আমি ইলেশকে 25 লক্ষ টাকা না, 2.5 কোটি টাকা দিয়েছিলাম, কারণ আমার মাথায় একটা বুদ্ধি ছিল। কারণ মল্লিকা কিছু মাস ধরে এনার ওপর, তো আমি ভাবলাম যে ইলেশকে ব্যবহার করে ইনাকে জাদুর দুনিয়ার সব থেকে বড় জাদুকর বানিয়ে দিই। বৈশালীর এক্সপেরিমেন্টগুলো ব্যবহার করে আমি ইলেশকে মারার প্ল্যান করেছিলাম। কি হয়েছে বলো? তুমি আমাকে এত আর্জেন্টলি এখানে আসতে বললে কেন? বৈশালী, আমি তোমার কাছে সাহায্য চাই ইলেশকে রাস্তা থেকে সরানোর জন্য। এটা এটা তুমি কি বলছো? তুমি আমাকে একজনকে মেরে ফেলতে বলছো? আমি তোমাকে প্রাণ নিতে বলিনি, আমি শুধু একটা হেল্প নিতে চাইছি। একটু ব্যবস্থা করে দাও তোমার এক্সপেরিমেন্টকে ব্যবহার করে, আর এটার জন্য তোমাকে যত বলবে তত টাকা দেবো। ইলেশ সব কিছু জানতো যে লাইভ শো চলাকালীন ওনার চেয়ার হাওয়াতে উড়বে ইলেকট্রিক চৌম্বকের মাধ্যমে, কিন্তু ও এটা জানতো না যে ওর খুন হয়ে যাবে। আমিও জানতাম না যে তুমি লুকিয়ে আমার আঙুলের ছাপ নিয়ে ওই ছুরিগুলোতে লাগিয়ে দেবে আর আমাকে ফাঁসিয়ে দেবে। ফাঁসিয়ে দেবে? আরে আমি তো তোমাকে দেশ বিদেশে জনপ্রিয় করে দিয়েছি, বিখ্যাত করে দিয়েছি। 10 লক্ষ টাকাও তো ছিল না তোমার কাছে, আজ 10 কোটি আছে। কার জন্য? আমার জন্য। তাতে তোমার কি লাভ হলো? আফসোস এটাই, ওই টাকাগুলো এখন তোমার কোনো প্রয়োজনে লাগবে না। নীলেশকে খুন করার অপরাধে আদালত তোমাকে কঠিন শাস্তি দেবে, সারা জীবন জেলের মধ্যেই পচবে তুমি। নিয়ে যাও এদের। থ্যাংক ইউ সো মাচ স্যার। যদি আপনারা না থাকতেন তাহলে সবাই এই কথাই ভাবতো যে ওর খুনটা আমিই করেছি। কোনো ব্যাপার না, কিন্তু আপনি এই আত্মার মিথ্যে গল্প বানিয়ে প্লিজ লোকদের ঠকাবেন না। সরি স্যার, ভুল হয়ে গেছে আর আমি নিজের ভুলটা বুঝতেও পেরেছি। এবার আমি আমার ফ্যানেদের কাছেও ক্ষমা চেয়ে নেবো। গুড। গাইস, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পার্টির জন্য। লোক ঠিকই বলে নিজের দেশ নিজের হয় আর নিজের বন্ধুরা নিজের হয়। ঠিক। আর নিজের গার্লফ্রেন্ড নিজেরই হয়। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আচ্ছা প্রীতি, মানতে হবে আজকাল এমন রোমান্স কিন্তু দেখাই যায় না। গাইস, আমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। হেই, ক্যান আই গেট ইউ ড্রিঙ্ক? আই মিন, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? বাই দ্য ওয়ে, আই এম সৌরভ। আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নাম টাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, জোরে বল। আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে এখানে নেটওয়ার্কও নেই। হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? তনিশা, নেটওয়ার্ক কি করে চলে গেল? ফোন কেন লাগছে না? হ্যালো আয়েশা, আয়েশা তুই আমার কথা শুনতে পাচ্ছিস?
কি আয়েশা! কি করে হলো এগুলো? হ্যাঁ, জানি না স্যার এসব কি করে হলো। ও কল অ্যাটেন্ড করার জন্য বাইরে গেছে, আর যখন ফিরলো তখন তুমি ছাড়া আর কে কে বন্ধু আছে আয়েশার এখানে? স্যার এ হলো প্রীতি, আর এ হলো বিশাল স্যার, আয়েশার বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে আয়েশার কারোর সঙ্গে হাতাহাতি হয়নি। ও ফোন রিসিভ করার জন্য বাইরে গেছিল, আর ওখানে খুনি আগে থেকেই ওর জন্য ওয়েট করছিল। তার মানে স্যার খুনি এসব প্ল্যান করে করেছে? না পঙ্কজ, এটা তো প্ল্যান মার্ডার মনে হচ্ছে না। যদি প্ল্যান মার্ডারই হতো তাহলে ও অন্য কোনো হাতিয়ার ইউজ করতো, কাঁচের ইউজ করতো না। তার মানে হঠাৎ কেউ একজন হয়তো খুব রেগে যায় আয়েশার উপর, আর তারপর মেরে দেয়। মনে হচ্ছে তো এরকমই ফ্রেডি। আয়েশার এখানে কারোর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছিল? কোনো তর্ক বিতর্ক? হ্যাঁ, এরকম চুপ করে থাকলে কিন্তু কাজ হবে না। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, দেখলে সবই আমরা জানতে পারবো। সরি স্যার, সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। হোয়াট? সিসিটিভি কাজ করছে না? এত গাফিলতি? স্যার ওই কাল শেষের গানটার কারণে ধোয়ার জন্য হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট দেখা গেছে। আমি তাড়াতাড়ি ঠিক করব। তুমি তো তখন ঠিক করাবে যখন তোমার ক্লাব আবার খুলবে। কেস সলভ না হওয়া পর্যন্ত তোমাদের ক্লাব বন্ধ। স্যার আমার মনে হচ্ছে এই খুন সৌরভ করেছে। বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। Hey, can I get you a drink? I mean, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? By the way, আমি সৌরভ, আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নাম টাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। যখন আয়েশাকে উত্তর দেয়নি তখন ও রেগে পিছন পিছন বাইরে গেল। সৌরভ কোথায়? স্যার ও তো নেই। তোমাকে বলেছিলাম না আমি, কেউ এই ক্লাব থেকে বাইরে যাবে না। স্যার যেতে দিইনি আমি, হয়তো ও অপরাধ করার পরেই পালিয়ে গেছে, আয়েশার ভেতরে আসার আগেই। এই আয়েশা আর সৌরভ বাইরে কোন দিকে গেছিল? স্যার ওইদিকে। স্যার রক্তের দাগ। তাহলে এখান থেকে আয়েশা ভেতরে গেছিল। আগে দেখি। স্যার দেখুন, এখানেও রক্তের দাগ। পঙ্কজ, ও নো, এত রক্ত! আর এই কাচের টুকরো, মনে হচ্ছে আয়েশার উপর হামলা এখানেই হয়েছে। স্যার আচ্ছা, সৌরভ নয় তো? এর পরিস্থিতি খুব খারাপ। অ্যাম্বুলেন্সকে ফোন করো। ক্লাবে এতগুলো লোকের মাঝখানে একটা মেয়ের খুন হয়ে গেল। মামসাদদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু কাজ করছে না। তার থেকেও বড় কথা, এখানে কেউ কিছু হতে দেখেনি। কি অদ্ভুত ব্যাপার না? আয়েশা এভাবে আমাকে ফেলে রেখে যেতে পারে না। আমাদের এখানে আসাই উচিত হয়নি। প্লিজ ডোন্ট ক্রাই, নিজেকে এভাবে দোষ দিও না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনার বান্ধবীর এখানে খুন হয়েছে, আর আপনার এই ব্যবহার? হ্যাঁ, এতক্ষণ ধরে এখানে যা হয়েছে তাতে মনে হচ্ছে যে খুনি এখানে আয়েশাকে মারার উদ্দেশ্য তো এসেছিল না, রেডি হয়ে আসেনি। এখানেই ক্লাবে এমন কিছু হয়েছে যার জন্য ও রেগে গিয়েছিল, আর তাই ও আয়েশাকে খুন করে দিয়েছে, আর তার সাথে সৌরভের ওপরও হামলা করেছে। আমার মনে হচ্ছে যে ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন। ফ্রেডি, পঙ্কজ, এখানে যত লোক আছে তাদের সবার ডিটেলস নাও। মাফ করবেন রাইমা, আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন এর থেকে বেশি সাহায্য আর করতে পারবো না। ইটস ওকে ডক্টর, আপনার যা করার ছিল আপনি সবকিছু করেছেন, আর আমরা এর বেশি আর কি করতে পারি? হোয়াট হ্যাপেন্ড ডক্টর? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার একটা অস্বস্তি হচ্ছে। এক্সকিউজ মি। কোথায় যাচ্ছেন আপনি?
আমি ওয়াশরুম থেকে আসছি। তানিশা, আয়েশার মৃত্যুর আগে তোমার সাথে ওর ফোনে কথা হয়েছিল, তাই না? আচ্ছা, ওই ফোন কলের ব্যাপারে আমাদের কিছু ডিটেলে বলতে পারবে? স্যার, ডিস্কোতে খুব জোরে মিউজিক বাজছিল বলে আমি বেশি কিছু শুনতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমি ওকে এটা বলতে শুনেছিলাম, কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা তুমি কি করছো? মানে আয়েশা এইসব কথা ওই খুনির সঙ্গে বলছিল? স্যার, এর থেকেও বেশি অবাক হওয়ার বিষয় এটাই যে আয়েশার খুনি ওকে বলছিল এখান থেকে পালিয়ে যেতে। আশ্চর্য ব্যাপার, খুনি আয়েশাকে পালিয়ে যেতে বলছিল অথচ আয়েশা খুনির চিন্তা করছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি ওই ভয়েসটা চিনতে পারবে যার সাথে আয়েশা কথা বলছিল? না স্যার। স্যার, কিন্তু খুনি যখন আয়েশার ব্যাপারে এত চিন্তা করছে তাহলে ওকে মারলই বা কেন? সেটাই তো, খুনি ভিকটিমের চিন্তা করছিল আর ভিকটিম খুনির চিন্তা করছিল। গান? স্যার, ওর যেখানে গুলি লেগেছে সেটা ছাড়া ওর শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে খুনি হঠাৎ এখানে এসে ওর উপরে গুলি চালিয়ে দিয়েছে। এরকম হতেই পারে। এই দেখো, এখানেও রক্ত। একটা কথা বুঝতে পারছি না স্যার, খুনি গানটা এখানে ফেলে রেখে গেল কেন? ও তো নিজের সঙ্গে গানটাকে নিয়েও যেতে পারত। সেটাই তো আশ্চর্য ব্যাপার যে খুনি এই গানটা এখানে এই ক্রাইম স্পটে কেন রেখে গেছে। স্যার, এই দেখুন, নিচে এখানে এই টেপটা আটকানো ছিল। ওয়াশ বেসিনের নিচে টেপ? মনে হচ্ছে এখানে টেপ দিয়ে কিছু আটকে ছিল যেটা এখন এখানে নেই। হতে পারে এই কেসের সঙ্গে রিলেটেড কিছু। নিশ্চয়ই দেখতে হবে। রায়মাদেবী, ডক্টর যশবন্ত আপনার ডক্টর ছিলেন তো? আপনারা এখানে এই টেবিলেই বসেছিলেন? হ্যাঁ, আসলে উনি আমার অসুখের কথা বলতেই আমার সাথে দেখা করতে এখানে এসেছিলেন। খুব ভালো মানুষ ছিলেন উনি। আজ যখন আপনি ওর সঙ্গে কথা বলছিলেন, আপনার কি মনে হয়েছিল যে কোনো ব্যাপার নিয়ে ও একটু ডিস্টার্ব ছিল? ডিস্টার্ব তো নয়, কিন্তু হ্যাঁ, হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গিয়েছিল আর উনি এক্সকিউজ মি বলে ওয়াশরুমে চলে গিয়েছিলেন। আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। স্যার, এ হলো এই কফি শপটার ম্যানেজার। এখানকারও সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না। স্যার, 2 ঘন্টা আগেও তো কাজ করছিল, কিন্তু হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, সেই জন্য ইঞ্জিনিয়ারকে ডেকেছি আমরা। এই, একটু দাঁড়াও, এখানে এসো। হ্যালো স্যার, কেমন আছেন? আমার অবস্থা ছাড়ো, নিজেরটা বলো। তোমরা দুজনে এখানে কি করছো? এমনি ঘুরতে এসেছিলাম। কফি শপে ঘুরতে এসেছিলে? কাল রাত্রে তোমার বান্ধবীর খুন হয়ে গেছে। তোমার দ্বিতীয় বন্ধুর কেঁদে কেঁদে অবস্থা খারাপ, আর তোমরা দুজনে এখানে এই কফি শপে আড্ডা মারতে এসছো। এখানেও একটা খুন হয়েছে। বিষয়টা কাকতালীয়, তাই না? সত্যি কাকতালীয়ই বটে, কারণ আমরা তো জানি না ডক্টর যশবন্ত কে। হ্যালো, ওকে বিউরোতে নিয়ে এসো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি জানিস পঙ্কজ, অনেক লোক ছিল এই ডিস্কোটায় যখন আয়েশা খুন হয়, আর এক একজনের ফোন ট্র্যাক করে এইটা জানার জন্য
যে মার্ডারের সময় আয়েশার আশেপাশে কেউ ছিল না তো? এই আমার তো চোখ ব্যথা করতে শুরু করেছে। আরে স্যালাডগুলো চোখে লাগানো বন্ধ করুন ফ্রেডি স্যার। আরো কত লোকের নাম্বার ট্রাই করতে হবে, কাজ করুন। ভগবান। সৌরভ, এখন তোমার শরীর কেমন? শরীরের আঘাত না হয় আজ নয় কাল ঠিক হয়েই যাবে স্যার, কিন্তু যা আমি ওই দিন দেখলাম সেটা হয়তো সারা জীবন কোনোদিনও ভুলতে পারবো না আমি। না আমি ওই পাবে যেতাম, আর না আমি আয়েশার চিৎকার শুনতে পেতাম। কিন্তু আয়েশার পিছন পিছন তো তুমি গিয়েছিলে, ও তোমার সঙ্গে ভালো করে কথা বলেনি সেই জন্য। এই কথাটা সত্যি স্যার যে আমি আয়েশার পেছনে গিয়েছিলাম, কিন্তু আমি যখন ওকে ড্রিঙ্ক অফার করলাম ও বারণ করে দিল স্যার। ইনফ্যাক্ট ও আমার ইনসাল্টও করলো স্যার। তাই আমার খুব খারাপ লেগেছিল স্যার, আর তাই আমি ওর পিছু নিয়েছিলাম। ও মাই গড, কে করলো এই সব কিছু? চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। হেই দাঁড়াও, আরে দাঁড়াও। আর তারপরে? স্যার আমার এখনো মনে আছে যখন আমি ওর রিস্টটা ধরেছিলাম স্যার, সেটা একেবারে নর্মাল ছিল না। ওটা নর্মাল মানুষদের রিস্ট ছিলই না। আমার খুব অদ্ভুত ফিল হয়েছিল স্যার। তাহলে আপনি বলছেন ডক্টর সালুকে যে এই বন্দুকের ওপর কিছু চটচটে লেগে আছে? হ্যাঁ, ওই চটচটে জিনিসটা রাবারের মতো, ওই যেমন সেলোটেপে হয় না, ওই রকম। সেলোটেপ গান? ও, তাহলে খুনি আগে থেকেই ওয়াশ বেসিনের নিচে গানটাকে লুকিয়ে রেখেছিল। তাহলে এই মার্ডার একটা প্ল্যান মার্ডার ছিল। হ্যাঁ, কিন্তু এই বন্দুকটা যেটা দিয়ে ভিকটিমকে খুন করা হয়েছে, আর এই কাঁচ যেটা দিয়ে আয়েশাকে খুন করা হয়েছে, এই দুটোতেই কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। কিন্তু ভাই, এই কাঁচটার টুকরোর ওপর একটা বিশেষ ধরনের কেমিক্যাল লেগে আছে, যেমন ধরো প্লাস্টিক কেমিক্যাল। এখন কেন লাগানো ছিল, কি লাগানো ছিল সেটা জানতে হবে, কিন্তু এই দুটো কেমিক্যালই এই বন্দুকটাতেও লেগে আছে, দুটোতেই। ডক্টর সালুকে, আপনি তো বলছিলেন এই গানের মধ্যে ওই সেলোটেপের গাম লেগেছিল। সেটা তো ছিলই, তাছাড়া কেমিক্যালও আছে। ওটা ছাড়া এই কেমিক্যালও আছে? তার মানে এই দুটো মার্ডার, এদের দুটোর মধ্যে কোনো কানেকশন আছে? আর জুবিন আর প্রীতির ওই ক্রাইম সিনে থাকা কোনো কাকতালীয় ছিল না? একদম, তুমি একদম ঠিক বলছো দা। তোমার কথা আরো একটা জিনিস প্রমাণ করছে, এই দুটো লাশের উপরই আমি তেলের মতো ফেরোমন পেয়েছি। ফেরোমনস মানে ওই কেমিক্যাল যার থেকে গন্ধ আসে? হ্যাঁ, এই দুটো ভিকটিমেরই এদের দুজনের লাশের মধ্যে একই রকম গন্ধ। একটা ব্যাপার পরিষ্কার, হয়তো দুজনে একই রকম পারফিউম লাগাতো, বা দুজনের খুন একজনই করেছে। জেনারেলি একজন মহিলা লেডিস পারফিউম লাগায়, আর একজন পুরুষ জেন্টস পারফিউম। কিন্তু এই দুজনেই একই রকমের পারফিউম লাগিয়েছে, চান্সটা একটু কম। তার মানে এই দুজনের খুনি একজনই। আয়েশার মৃত্যুর ব্যাপারে দুটো কথা জানা গেছে। এক, ওর বন্ধু তানিশা বলেছে, আর দ্বিতীয়টা সৌরভ বলেছে। তানিশার কথা অনুযায়ী যে খুনি আয়েশাকে ওই পাপ থেকে পালিয়ে যেতে বলেছিল। পৃথিবীতে এমন কোন খুনি আছে সে যাকে খুন করতে গেছে তাকেই সে বলছে যে তুমি এখান থেকে পালিয়ে যাও? তাহলে খুন করতে গিয়েছিল কেন? না 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 না, গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আর স্যার ওই দ্বিতীয় কথা কোনটা? আর একটা কথা সৌরভ বলেছে। সৌরভ বলেছে যে খুনির কবজি কেমন যেন অদ্ভুত ছিল, সাধারণ মানুষের মতন ছিল না ওর কবজি। হয়তো কবজিতে রিস্ট ওয়াচ কিংবা ব্রেসলেট ছিল। হেড্রিক, বুদ্ধিটাকে একটু কাজে লাগাও, বুঝেছো? স্যার, স্যার দুটো ক্রাইম সিনেই একটা নম্বর কমন। সেটা কার? আয়েশার বয়ফ্রেন্ড বিশালের স্যার। বিশাল? বিশাল
এই বিশালকে তো কফি শপে দেখাই যায়নি, তাহলে কফি শপে গেল? রায়মা দেবী, আপনি আর এখানে? স্যার, এটা আমারই বাড়ি, কিন্তু আপনারা এখানে ওনাকে কে খুন করেছে সেটা জানতে পেরেছেন? রাইমা, এরা কারা? সিআইডি অফিসার্স। আপনারা প্লিজ ভেতরে আসুন, প্লিজ কাম। সিআইডি? আর স্যার, ইনি আমার হাজবেন্ড, আর এ আমার ছোট ছেলে সন্দীপ। আর বড় ছেলে বিশাল, সে কোথায়? কিন্তু কি হয়েছে স্যার? দেখুন, আসলে ব্যাপারটা হলো ডক্টর যশবন্ত আর আয়েশার খুনে আমাদের মনে হয় হয়তো বিশালের কোনো হাত আছে। এ আপনি কি বলছেন? অভিযোগ প্রমাণিত হয়নি, কাউকে গ্রেপ্তার করতে পারেননি, তো যে কোনো কাউকে ফাঁসিয়ে দেবেন? দেখুন, সিআইডির কাজই হচ্ছে অপরাধী পর্যন্ত পৌঁছানো, নাকি কোনো নিরপরাধীকে ধরে এই কেসটা বন্ধ করে দেওয়া। আপনি দয়া করে একটু বিশালকে ডাকবেন। দাদা খুন করতেই পারে না, আপনারা দয়া করে ওকে ধরে নিয়ে যাবেন না। সন্দীপ, আমরা কিন্তু তোমার দাদাকে এখানে ধরতে আসিনি, আর আমরা এটাও বলিনি যে তোমার দাদা কিছু করেছে। আমরা তো তোমার দাদাকে কিছু প্রশ্ন করব, ব্যাস। আপনারা আমাকে সন্দেহ করছেন? এক মিনিট বিশাল, তুমি ভেতরে যাও, আমি এই সিআইডির লোকেদের তোমায় বিরক্ত করতে দেবো না। দেখুন, সিআইডির কাজে বাধা দেওয়াও কিন্তু একটা অপরাধ, তাই প্লিজ আমাদের নিজেদের কাজ করতে দিন। বিশাল, ডক্টর যশবন্ত খুন হয়েছেন ওই ক্যাফেতে, আর তুমি সেই মুহূর্তে ওই ক্যাফেতে ছিলে। কেন, কিসের জন্য গিয়েছিলে ওখানে তুমি? স্যার, আমি তো ওখানে জুবাইন আর প্রীতির সাথে দেখা করতে গেছিলাম। আমি জানতাম না যে আঙ্কেল ওখানে হঠাৎ মায়ের সাথে দেখা করতে আসবেন। আয়েশার সাথে তোমার ঝগড়া চলছিল না? আমি ভীষণ কষ্ট পেয়েছি স্যার ও মারা যাওয়ার পর। আমি জানি না ওকে ছাড়া আমার বাকি জীবন কিভাবে কাটাবো। আমি কিছুদিন একা থাকতে চাই। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও। এরপরে কিন্তু দেরি করা যাবে না। আরে, আপনারা আবার এখানেও? মাঝে মাঝে নিজের বাড়িতে যান নাকি? সবসময় বিশালের আশেপাশে ঘোরাফেরা করছেন? না স্যার, এমন কোনো কথা নয়। অ্যাকচুয়ালি ও খুব হতাশ হয়ে থাকে, ভাবলাম ওর সাথে থাকলে ভালো হয়। খুব গভীর বন্ধুত্ব, হ্যাঁ? জুবিন, প্রীতি, বিশাল, কড়া নজর রাখতে হবে এই তিনজনের ওপর। তিনজনের বাড়িতে এমন ক্যামেরা ফিট করেছি না স্যার, একটা মাছি ঢুকলেও সব টের পেয়ে যাবো আমরা। তুই যাই বলিস, কাজের লোক, দুধওয়ালা আর সবজিওয়ালা, এদের মাধ্যমে গোপন ক্যামেরা বসাবার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। ভালো ছিল না? কিন্তু আমার ছিল না, দয়া স্যার ছিল। আচ্ছা, হ্যাঁ, আর উনি আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন যাতে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। আরে বস, একটা বড় সূত্র হাতে এসেছে যেটা এই কেসটার সলভ করতে সাহায্য করবে। সেটা কখন বলবে? আরে বলছি তো। আরে তাহলে বলো তাড়াতাড়ি। আরে ভাই, নিঃশ্বাস তো নিতে দাও। তোমার মনে আছে ওই যে ভাঙা কাঁচের টুকরোটায় আমি প্লাস্টিক কেমিক্যাল পেয়েছিলাম? হ্যাঁ ডক্টর সালুকে, কি ওই কেমিক্যালটা? ওটা হচ্ছে গ্রাফিন, যেটা নকল চামড়া, আর্টিফিশিয়াল স্কিন বানানোর কাজে লাগে। আর্টিফিশিয়াল স্কিন? প্রস্থেটিক স্কিন? প্রস্থেটিক স্কিন? প্রস্থেটিক? দয়া, মনে আছে সৌরভ কি বলেছিল? যে খুনির হাতের ওপর ও অদ্ভুত কিছু দেখেছিল। প্রস্থেটিক স্কিন, প্রস্থেটিক আর্ম। তাহলে কি এই খুন কোনো রোবটের মাধ্যমে হয়েছে? মানে খুনির ওইভাবে সাহায্য চাওয়া এটা তো নয় যে এই খুনটা আনইনটেনশনালি হয়েছে, না চাইতে? না দয়া, অনিচ্ছাকৃত খুন এভাবে হতে পারে না। আর রইল কথা রোবোটিক আর্মের। এই রোবোটিক আর্ম তো কারোর কথা মতোই চলতে পারে, তাই না? আচ্ছা সালুখে, এমন কোনো লোক আছে যে এই রোবোটিক আর্ম বলো, প্রস্থেটিক আর্ম বলো বা রোবোটিক আর্ম বলো, এই সব কিছুর ব্যাপারে খুব ভালো রকম দখল আছে? হ্যাঁ আছে তো, ডক্টর জাসমিন। তাহলে দেখা করা যাক ওই ডক্টরের সঙ্গে।
ডক্টর জাসমিন, আমরা এটা জানতে চাই যে যদি এরকম প্রস্থেটিক লাগানো হাত লাগানো হয়েছে, রোবোটিক আর্ম, তাহলে কি ওই হাত, ওই আর্ম অন্য কারোর ইনস্ট্রাকশনে কাজ করতে পারে? মানে নকল হাত লাগানো হয়েছে একে, কিন্তু এই হাত দিয়ে কি কাজ করাতে হবে তার কন্ট্রোল এর কাছে নেই, বিয়ের কাছে আছে, তাই তো? কারণ আমাদের সন্দেহ হচ্ছে যে খুন নিজের ইচ্ছায় করছে না, কেউ ওকে দিয়ে করাচ্ছে। স্যার, এটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন নয়। হ্যালো, দামিনীকে একটু ভেতরে পাঠাও। হ্যাঁ, সেই রুগীটাই যার কাল টেস্ট হয়েছিল। রুগী? স্যার, দামিনীর ডান হাতটা ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনে কাটা পড়েছিল। হ্যাঁ স্যার, মেশিনে আমার হাত ঢুকে গিয়েছিল। তাই জন্য ওকে নকল হাত লাগিয়েছি, যার কন্ট্রোল মানুষের ব্রেনের দ্বারা হয়। একটা নকল হাত মানুষের মাথা দিয়ে কাজ করছে কি করে? স্যার, সায়েন্স খুব উন্নতি করেছে। আসলে এই ধরনের নকল হাত সায়েন্সের একটা খুব বড় আবিষ্কার। এটাতে এক ধরনের চিপ আছে, মানে সফটওয়্যার, যেটা ব্রেনের দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। মানে মানুষের ওঠা বসা যেমন ভাবে আসল হাত পা নাড়ানো যায়, সেইভাবেই এই নকল হাত পা নাড়ানো হয়, যেটা ব্রেন কন্ট্রোল করে। গ্রেট! বিজ্ঞান সত্যি অনেকটা এগিয়ে গেছে। সত্যি রোবোটিক আর্ম। বাই। ওরা ওখানে হাত করছে আর আমরা এখানে গাড়িতে বসে আছি। ফ্রেডি স্যার, এই বিশাল তো প্রীতির বাড়িতে যাচ্ছে। বিশাল, তুমি টেনশন করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করব, ওকে? এ নাও, কফি খাও। বিশাল, প্রীতি! আরে ওকে! প্রীতি, পালাও! বিশাল, না! বিশাল, ছাড়ো! আমি স্বীকার করছি, আয়েশা আর ডক্টর আঙ্কেলকে খুন আমি করেছি স্যার। তুমি এখানে কি করছো? কি হলো? কি হচ্ছে এটা? আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার হাতে। কিছু প্রবলেম? কি হচ্ছে বলছো না কেন কিছু? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা কি করছো? এটা কি করছো? আয়েশা, পালাও এখান থেকে, পালাও! আমি বলছি তোমাকে, পালাও আয়েশা! ডক্টর, পালিয়ে যাও এখান থেকে। কি করছো এগুলো?
আমি কি করব স্যার? আমার নিজের হাতের উপরে কোনো কন্ট্রোল নেই। কি তোমার হাত তোমার কন্ট্রোলে থাকে না? এর মানেটা কি? জানি না, হঠাৎ করে মাঝে মাঝে কি হয়ে যায়। সেই কারণে তুমি আয়েশাকে ওখান থেকে চলে যেতে বলেছিলে? হ্যাঁ স্যার, আমি আয়েশাকে ওখান থেকে পালাতে বলেছিলাম। আয়েশা পালাও এখান থেকে, পালাও। আর আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাতে আমি ডক্টর আঙ্কেলের কোনো ক্ষতি না করি। ডক্টর, পালাও এখান থেকে তুমি। একটা কথা বলো, কেন গিয়েছিলে তুমি ওই ক্যাফেতে? আমি ওখানে ডক্টর আঙ্কেলের কাছে আমার হাত ঠিক করাতে গেছিলাম, আর জুবেইন, প্রীতি আমাকে সাহায্য করছিল, কারণ আমি আমার বাড়িতে বলতে পারতাম না যে আয়েশাকে আমি নিজের হাতে খুন করে দিয়েছি স্যার। আমি জানি স্যার, আমার কথায় বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু সত্যি এটাই, খুন আমি নয়, বরং আমার হাত করেছে। ডক্টর জাসমিন, বিশাল যা যা বলছে সেটা সত্যি? আমি বলতে চাইছি যে এটা কি সম্ভব যে একটা রোবোটিক আর্ম নিজে থেকেই ডেভেলপ করে আর সেই কারণেই তার মনে হয়েছে যে খুন করা যেতে পারে? চান্সেস কম স্যার, কিন্তু হ্যাঁ, হাতের ভেতরে লাগানো এই চিপকে কেউ যদি হ্যাক করে তাহলে হতে পারে। কি? প্রস্থেটিক হাতে লাগানো সফটওয়্যার হ্যাক করা যায়? হ্যাঁ দাদা, হ্যাক হতেই পারে, এটা পসিবল। যখন হ্যাকার এই নকল হাতের চিপ হ্যাক করে, তখন এই নকল হাতটা তার ব্রেন দ্বারা কন্ট্রোল হয় না যার শরীরে এটা লাগানো আছে, বরং এই নকল হাতটা কন্ট্রোল হয় হ্যাকারের ব্রেন দ্বারা। তার মানে কেউ একজন বিশালের এই রোবোটিক আর্মের সফটওয়্যারটা হ্যাক করেছিল আর তারপরে ওকে দিয়ে খুন করায়। স্যার, এর থেকে ভালো তো আমি এক হাতেই আমার সারাটা জীবন কাটিয়ে দিই। যে হাতটা অন্যদের জীবন কেড়ে নিচ্ছে, এরকম হাত আমার চাই না স্যার। বিশাল, একটা কথা বলো, তোমার এই হাত তোমাকে বলছে যে সেই কাউকে মারতে চায়, তখন তুমি কি ভাবো? তখন তোমার মনের অবস্থা কি হয়? কি চলে তোমার মাথার ভেতরে? স্যার, 2-3 মিনিট সময় লাগে। আমি পুরোপুরি ভাবে চেষ্টা করি আমার হাতকে কন্ট্রোলে আনার, কিন্তু 2 মিনিট পর আমার হাতই জিতে যায় স্যার। চিন্তা করো না, এবার আমরা তোমার এই রোবোটিক আর্মের ভেতরে একটা ট্রান্সমিটার ফিট করব, আর যার থেকে আমরা জানতে পারবো যে ও কাউকে মারতে চায় বা হয়তো কারোর থেকে ইনফরমেশন পাচ্ছে যে তুমি গিয়ে খুন করো, সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা বিশাল, একটা কথা বলো, তোমার আসল হাত হারালে কি করে? স্যার, আমি গত বছর ঘুরতে যাচ্ছিলাম, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ব্যাস। জীবনে আমাদের অনেকবার পরীক্ষা দিতে হয়। স্যার, আমার পরীক্ষা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। যখন নকল হাত নিয়ে সারাটা জীবন কাটাবো ভেবে নিলাম, তখন এই হাতটাই আমার জীবন শেষ করে দিচ্ছে স্যার। বিশাল, আমরা তোমাকে কথা দিচ্ছি, না তো তোমার একটা হাত দিয়ে জীবন কাটাতে হবে, আর না তো ওই আসল অপরাধী স্বাধীনভাবে ঘুরতে পারবে। বিশাল, অপরাধী প্রথমে বিশালকে দিয়ে আয়েশাকে খুন করায়। আয়েশা, যাকে বিশাল খুব ভালোবাসতো, এরপরে খুন করায় ডক্টর যশবন্তকে, যে বিশালকে সাহায্য করত। এরপরে প্রাণ নিতে চেষ্টা করে প্রীতির, যে বিশালের বন্ধু ছিল। এরা প্রত্যেকেই হলো বিশালের শুভাকাঙ্ক্ষী, আর এরা প্রত্যেকে বিশালের আপনজন। সবাই বিশালের খুব কাছের মানুষ। তাহলে এই অপরাধী কে হতে পারে? কে সেই অপরাধী? এও তো কোনো কাছের মানুষ হতে পারে, বিশালের কোনো আপনজন। পঙ্কজ, বিশালের অ্যাক্সিডেন্টের পুরো ডিটেল আমার চাই, A to Z। হ্যালো স্যার, আমি যশপাল, কম্পিউটার এক্সপার্ট। ইয়েস স্যার।
কম্পিউটার হ্যাক করতে পারো? যত বড়ই কম্পিউটার হোক বা সার্ভার, এক তড়িতে হ্যাক করতে পারি। রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করতে হবে, পারবে? নিশ্চয়ই স্যার, পারবো। এতে সবকিছু পেয়ে যাবে। হয়ে যাবে স্যার। আর এটার জন্য আমি ট্রেস রাউটিং এর ইউজ করব। সেটা আবার কি? হ্যাঁ স্যার, এই টেকনোলজিটার সাহায্যে বিশালের আশেপাশে প্রত্যেকটা কম্পিউটারকে আমি দেখতে পাবো। মূলত মেশিনের মধ্যে যে হোস্ট নেম আর অ্যাড্রেস থাকে সেটাকেই হ্যাক করতে হয়। আচ্ছা। আর ট্রেস রাউটিং এর সাহায্যে আমরা শহরের যে কোনো জায়গায় বসে থাকা যে কোনো হ্যাকারকে খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। ফ্যান্টাস্টিক। আর যে বিশালের রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করেছে, এবার আমরা ওর সিস্টেমকে হ্যাক করব। এই দেখুন স্যার, এই সময় বিশালের আশেপাশে এই সবকটা কম্পিউটার অ্যাক্টিভ রয়েছে, আর এর মধ্যে হয়তো কোনো একটাই ওই হ্যাকারের। শুধু একবার জানতে পেরে যাই ওই কম্পিউটারটা কোনটা, তাহলেই কাজটা সহজ হয়ে যাবে। জসপাল, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় কম। বিশাল আজকে আমাকে বাড়িতে কেন ডাকলো? আঙ্কেল আন্টিও নেই, জানি না কি ব্যাপার। বিশাল, বিশাল। প্রীতি, তুমি জানো যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তবুও তুমি আমার কাছেই এলে। বিশাল, তুমি তোমাকে ফোন করে এখানে ডাকলে? আমি? হ্যাঁ। আমি কখন ডেকেছি? তুমি নো! পালাও প্রীতি! বিশাল, প্লিজ বিশাল, পালাও এখান থেকে! বিশাল প্লিজ, বিশাল, বিশাল প্লিজ। ইয়েস স্যার, ওই হ্যাকারের লোকেশন পেয়ে গেছি। স্যার, আপনি এখানে কি করছেন? বিশাল প্লিজ। অনেক হয়েছে হ্যাকিং। আবার এসে গেলেন আপনারা। এবার এটা যেন বলবেন না যে ওকে আপনারা ধরতে এসেছেন। আগে না, আমরা বিশালকে ধরতে আসিনি, খুনিকে ধরতে এসেছি, যে এই মুহূর্তে এখানে উপস্থিত। উনি এখানে? কি বলছেন আপনি? আপনি আপনার মিথ্যে অভিযোগ কার উপর লাগাবেন? মনন বাবু, গত বছর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল খান্ডালাতে। 3 জন ছিল ওই গাড়িতে। 22 বছরের ছেলে বিশাল, 15 বছরের ছেলে সন্দীপ, আর 9 বছরের ছোট বাচ্চা সোনিয়া। গাড়ি বিশাল চালাচ্ছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট খুব সাংঘাতিক হয়েছিল। বাচ্চা মেয়ে সোনিয়া স্পট ডেড হয়ে গেছিল। আর সন্দীপ প্যারালাইজড হয়ে গেছিল। ও এখনো চলতে পারে না। এসব আপনি কি করে জানলেন আঙ্কেল? ওই অ্যাক্সিডেন্টে সব থেকে কম আঘাত লেগেছে বিশালের, তবে যে আঘাতটা লেগেছে সেটাও কম নয়। বিশালের নিজের হাতটা হারাতে হয়েছে। আর তাছাড়া বিশাল আপনার সৎ ছেলে, তাই না? স্যার, বিশাল আমার কাছে নিজের সন্তানের মতোই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি বিশালকে আমার সৎ ছেলে বলবেন না। আই এম সরি মদন বাবু, যদি সব বাবা আপনার মতন ভাবতো তাহলে তো ভালোই হতো। যদি রায়মা দেবী এভাবে ভাবতেন। কি রায়মা দেবী? আচ্ছা, আপনার মনে অনেক রাগ জমে আছে, তাই না বিশালের জন্য? কারণ বিশালের জন্য আপনি আপনার নিজের মেয়েকে হারিয়েছেন, আর আপনার নিজের ছেলে সারা জীবন চলাফেরা করতে পারবে না। আপনি কি বলতে চাইছেন? আমরা কি বলতে চাইছি ওটা এক্ষুনি জেনে যাবেন। পঙ্কজ,
সরি আন্টি, কিন্তু আমি ওদের সবকিছু বলে দিয়েছি যে আপনার বলার জন্যই আমি এসব করেছি। আমি ওই সফটওয়্যারগুলোকে হ্যাক করেছিলাম, আর আমি সব জায়গার সিসিটিভিগুলোকে হ্যাক করে বন্ধ করে দিয়েছিলাম। বিশালের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর গার্লফ্রেন্ডকে মেরেছিলাম, তারপরে ওই ডক্টরকে যে বিশালকে হেল্প করত, তারপর প্রীতির উপরে আক্রমণ। এসব করার জন্য আন্টি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, সত্যিটা যখন আপনাদের সামনে এসেই গেছে, তখন আমি আপনাদের সবাইকে এটাও বলছি যে আমি তোমাকে মারার পর ওকেও মারতে চেয়েছিলাম। কারণ যেভাবে আমার আপনজনেরা কষ্ট পেয়েছে, আমিও চেয়েছিলাম বিশাল সেই কষ্টই পাক, ততটা যন্ত্রণা ওরও হোক। ওটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা ভুল। ভুল? তোমার একটা ভুলের জন্য আমার সারা জীবন অন্ধকার হয়ে গেছে। তুমি রাশ ড্রাইভিং করেছিলে, আর শাস্তি কারা পেল? আমি আর আমার সন্তানেরা। মা, আমি তোমাকে শুধু নিজের মা নয়, ভগবান ভেবেছিলাম। যদি আমাকে শাস্তি দিই তুমি শান্তি পেতে, তাহলে আমাকে অন্তত একবার বলতে পারতে। হাসি মুখে আমি জীবন দিয়ে দিতাম। আমি তোমার জীবনটা চাইনি, আমি তো তোমাকে বাঁচিয়ে রেখে কষ্ট দিতে চেয়েছিলাম। আর আপনারা সবাই আমাকে দোষ দিতে পারেন না, কারণ আমি যা করেছি সেটা আমার মায়ের মমতার জন্য করেছি। রায়মা দেবী, মা শব্দের অর্থ আপনি জানেন না, সেজন্যই আপনি এত বড় অপরাধ করেছেন। আরে মা তো সেই হয় যে শুধু নিজের নয়, অন্যের সন্তানকেও স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। বিশাল হয়তো আপনার গর্ভের সন্তান নয়, কিন্তু মা বলে তো ও ডাকতো, ও আপনাদের পরিবারেরই একটা অংশ। কোনো মাই তার ছেলের ওপর এইভাবে প্রতিশোধ নিতে পারে না। হ্যাঁ, সেটাও এত ঘৃণ্য। দুটো লোকের প্রাণ নিয়েছেন। না রায়মা দেবী, আপনি বড় ভুল করেছেন, বিশাল ভুল করেছেন। আদালত আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে আপনার। এটা নিন না। আরে দেখুন না, দেখুন না, দেখুন না, একটু ধরে দেখুন না, অনেক ডিসকাউন্ট পাবেন। অর্ধেক দামে দিয়ে দেবো আমি। না না, চাই না। আরে একবার দেখুন না, অনেক ভালো কোয়ালিটির এটা। ভাই একবার আরে বললাম না, দেখুন না, চাই দেখুন না। না, কোয়ালিটি দেখুন না। আরে শুনুন না ম্যাডাম, দেখুন না, আরে কোয়ালিটিটা দেখুন। ম্যাডাম কিনুন না, ভালো কোয়ালিটির এগুলো, খুব ভালো কোয়ালিটির ম্যাডাম। আরে কেন বিরক্ত করছো ভাই? একবার তো বললাম চাই না। ও দাদা, এই ম্যাডামের মনে হয় কিছু একটা হয়েছে। আরে কিচ্ছু হয়নি ওর। আরে দেখুন না, ওনার ঘাট থেকে রক্ত বেরোচ্ছে। কি? হ্যাঁ, দেখুন ওনার রক্তে ভেসে যাচ্ছে। ওই দেখুন, দেখুন, ওই যে সুচি। অনেক রক্ত বেরিয়েছে, মনে হচ্ছে গুলি অনেকক্ষণ আগে চলেছে। এসব কি করে হলো মিস্টার আশুতোষ? আচ্ছা, আর এনার নাম কি? ইনি আমার স্ত্রী সুচি। মানে বলতে চাইছি
আমার এক্স ওয়াইফ সুচি। এক্স ওয়াইফ? এসব কি করে হলো? জানি না স্যার, আমি কিছু জানতেই পারিনি। কিচ্ছু জানো না? তোমার এক্স ওয়াইফ তোমার পাশের সিটে বসেছিল, গুলি চললো, তুমি কিচ্ছু জানো না? এটা কি করে সম্ভব? আমার হাজব্যান্ড কখনো মিথ্যে বলেন না। উনি যখন বলছেন উনি জানেন না, আই এম শিওর যে উনি কিছু জানেন না। আপনি আমি মিহিকা, ওনার প্রেজেন্ট ওয়াইফ। মিস্টার আশুতোষ, যখন সুচির গুলি লাগে আর পিছনের কাঁচটা ভেঙে যায় তখন নিশ্চয়ই শব্দ হয়েছিল, আর আপনি আমাদের বলছেন আপনি কিছুই জানেন না। আসলে গাড়ির মধ্যে খুব জোরে মিউজিক সিস্টেম বাজছিল আর সুচি ঘুমিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই লোকটা কিছু জিনিস বিক্রি করতে এসেছিল। ও যখন আমাকে বললো তখন আমি বুঝতে পারলাম কি সুচি। গাড়িতে মিউজিক চলছিল আর সুচি ঘুমিয়ে পড়েছিল। অদ্ভুত, প্রায়শই লোকেদের ঘুম একটু আওয়াজেই ভেঙে যায়, আর এত লাউড মিউজিকে সুচি ঘুমোচ্ছিল। স্যার, আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকেই সন্দেহ করছেন। স্যার, আমি এটা কেন করব? সুচি আর আমার ডিভোর্স নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম আর আমাদের যোগাযোগও ছিল। আপনি দীনেশকে জিজ্ঞাসা করে নিন। দীনেশ? স্যার, আমি সুচির ভাই। ও ঠিকই বলছে স্যার, ডিভোর্সের পরেও ওর আর সুচির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমাদের মেয়ে রুহি বোর্ডিং স্কুল থেকে ফিরছিল। তাহলে এই সুচি কি গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়ে নাকি পরে? স্যার, ব্যাপারটা হলো আমাদের মধ্যে একটু আগে ঝগড়া হয়েছিল। আশুতোষ, রুহি স্কুল খুব ভালো, এই স্কুল চেঞ্জ করার কোনো দরকারই নেই। সুচি, এই স্কুলটার টাকা পয়সা খুব বেশি, আমি এর ফিসটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি করতে পারি, আর আমি আমার মেয়ের এডুকেশনে কোনো কম্প্রোমাইজ করব সুচি, না। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন? ও, তোমার মেয়ে লিগো চলে আসে, তাই না? যে আমি তোমার থেকে বেশি ইনকাম করি। জানো, আমাদের ডিভোর্সের কারণ এটাই যে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি ইনকাম করে। সাফল্যটা মনের ব্যাপার, এটা স্বামী স্ত্রীর প্রতিযোগিতা নয়। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। রুহি এই স্কুলেই থাকবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই যখন ঝগড়া হচ্ছিল তখন গাড়ি কোথায় ছিল, মানে কোন এলাকায়? স্যার, লিংক রোডের সিগন্যালে, কেপি থিয়েটারের পাশেই। আর তারপর কোন রাস্তায় গেছিলেন আপনারা? সেখান থেকে স্যার আমি লেফট নিলাম, ওই সামনে ফ্লাইওভারটা আর সোজা এখানে চলে এসেছেন? হ্যাঁ স্যার। তার মানে প্রায় 2 কিলোমিটার এই গাড়িটা চলেছে। তার মানে 2 কিলোমিটারের মধ্যেই কোথাও গুলি চলেছে সুচির ওপরে। পঙ্কজ, একটা কাজ করো তো, কেপি থিয়েটার থেকে এইখানে 2 কিলোমিটার অবধি চেক করে দেখো তো, যদি কোথাও কিছু প্রমাণ পাওয়া যায়, মানে কোথাও কাঁচের টুকরো পড়েছে কিনা দেখে নিও, ঠিক আছে? আর হেঁটে যেও। 2 কিলোমিটার স্যার? হেঁটে যাও। গুলিটা অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে, এই নিচে, মানে গুলিটা উপর থেকে নিচে এসেছে, মানে যে গুলি চালিয়েছে তার হাত উঁচু করতে হয়েছে ফায়ার করার সময়। খোলা রাস্তায় কেউ গুলি মেরেছে আর কেউ দেখেনি? হতে পারে খুনি একটু দূরে ছিল, তাও গুলি করা খুবই মুশকিল ছিল এই চলন্ত গাড়িতে, আর তাও তখন যখন খুনি হয়তো গাড়িতে বা কোনো বাইকে ছিল। তবে এইভাবে গুলি করাটা কিন্তু সহজ নয় দয়া। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়েছিলে তুমি? সিগন্যালে দাঁড়িয়েছিলাম একবার, ব্যাস, আর কোথাও নয়। যদি সিগন্যালেও কেউ গুলি চালায় কিংবা অন্য কোথা থেকেও যদি গুলি চালায়, তাহলে এম করার সময় তো টাইম লাগবে। তাহলে কেউ গুলি মারতে কাউকে দেখলো না কি করে? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরা পৌঁছাচ্ছি। কি হয়েছে? এসিপি স্যারের ফোন ছিল, আর একটা লাশ পাওয়া গেছে কামরি ব্রিজের নিচে। স্যার, আপনি জানলেন কি করে এই লাশটার কথা? লোকাল পুলিশের কাছে আশেপাশের লোক কমপ্লেন জানিয়েছে। 2 ঘন্টা আগেই লাশ দেখেছে। মাথার পিছনে একটা চোট আছে আর পিঠের পিছনেও একটা গুলির চিহ্ন আছে। স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, কেউ একে এখানেই মেরেছে
নাকি অন্য কোথাও মেরে এখানে নিয়ে এসেছে? দেখতে হবে ফেডরিক। স্যার রাস্তায় একটা বাইক পাওয়া গেছে, আমার মনে হচ্ছে এই লোকটারই বাইক হবে। স্কিড মার্ক। স্যার মনে হচ্ছে এই লোকটা বাইকে যাচ্ছিল, কেউ পেছন থেকে গুলি করে দিয়েছে। ডিসব্যালেন্স হয়ে গেছে, গাড়ি বাইক স্কিড হয়ে এখানে কারোর সঙ্গে ধাক্কা লাগিয়েছে, আর ওর বডি এখানে নিচে পড়ে গেছে। মাথায় চোট ওই সময় লেগেছে স্যার। স্যার কিছুতেই বুঝতে পারছি না এই লোকটা কে। এর কোনো রকম আইডেন্টিফিকেশন নেই। আমি মিসিং পার্সনস ব্যুরোতে জিজ্ঞেস করে দেখবো কি? ফেডরিক, এত তাড়াতাড়ি কেউ মিসিং পার্সনস ব্যুরোতে রিপোর্ট করে না। একটা কাজ করো, আরটিওতে গিয়ে এই বাইকের রেজিস্ট্রেশন চেক করো, ওখানেই সমস্ত ডিটেলস পাওয়া যাবে যে মালিক কে। ওই কেসটার ব্যাপারে কি হলো কিছু জানতে পারলে? না স্যার, খুব অদ্ভুত কেস, বুঝতে